জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস মাস্টার ক্লাস। আর আজকে আমরা নিয়ে এসেছি কলকাতা পুলিশ স্পেশাল ক্লাস। ঠিক আছে, তো শেষ মুহূর্তে সাজেশন বা শেষ মুহূর্তে ক্লাস বলতে পারো বা প্রস্তুতি বলতে পারো। তো ভিডিওটি অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখবে। এখান থেকে হয়তো কিছু তোমাদের যে কোশ্চেন আনসার সেটাও প্র্যাকটিস হয়ে যাবে এবং কিছু প্রশ্ন হয়তো থাকতেও পারে। ঠিক আছে, তো একবারে হুবহু কমনযোগ্য একদম বাছাই করা প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর হ্যাঁ, এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পরবর্তী বা বাকি যে কম্পিটিশন এক্সাম আছে সেগুলোর প্রস্তুতির জন্য। তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন বলছে যে বৈদিক যুগে যে চেরাম নদী ছিল, এই চেরাম নদী কি নামে পরিচিত ছিল? ঠিক আছে, বৈদিক যুগে চেরাম নদী কি নামে পরিচিত ছিল? চারটে অপশন দেওয়া আছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর। আর হ্যাঁ, তোমরা পুরো ভিডিওটা দেখার পর তোমাদের স্কোর কত হচ্ছে সেটা অবশ্যই জানাবে। তাহলে বৈদিক যুগে চেরাম যেটা ছিল সেটা হচ্ছে আক্সিনি রিভার বা আস্কিনি রিভার নামে পরিচিত ছিল বা আস্কিনি নদী নামে পরিচিত ছিল। ঠিক আছে, তাহলে ঋগ বৈদিক যুগে বিভিন্ন নদীর বিভিন্ন নাম ছিল, যেরকম চেরাবকে বলা হতো আস্কিনি। ঠিক আছে, রবি বা ইরাবতীকে বলা হতো কি পুরুষিনী। ঠিক আছে, এটা মনে রাখবে। এটা কোন রবিকে বলা হতো? এটা হচ্ছে রবি বা ইরাবতী। ঠিক আছে, রবি বা ইরাবতী। রবি বা ইরাবতী নদী পরিচিত ছিল পরশুনী নামে। ঠিক আছে, বা ঝেলামকে বলা হতো বিতস্তা, এটা হচ্ছে ঝেলাম। ঠিক আছে, বাকি অপশনে একটু বলে দিচ্ছি। ঝেলামকে বলা হতো কি বিতস্তা, আর শতদ্রী যেটা বলা আছে সেটা হচ্ছে কি সতলেজ বা শতদ্রু রিভারকে বলা হতো শতদ্রী। বুঝতে বললাম। এরপরে আসছি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে যে ভারতের কোন রাজ্যের উপকূল রেখা, যেটাকে আমরা বলি কোস্ট লাইন, দীর্ঘতম? ভারতের কোন রাজ্যের উপকূল রেখা বা কোস্ট লাইন দীর্ঘতম? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে, তোমরা প্রত্যেকে নিজেরা করার চেষ্টা করবে। ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে গুজরাট। আচ্ছা, ম্যাপে যে আমরা দেখি এভাবে। ঠিক আছে, তাহলে এই যে, হ্যাঁ, তাহলে এই যে গুজরাটের যে এই যে পুরো কোস্ট লাইন, এটাই হচ্ছে গুজরাটের কোস্ট লাইনটা হচ্ছে কি সব থেকে বেশি। ঠিক আছে, এরপরে আসছি 3 নম্বর বলছে কি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কত সালে বাংলা আক্রমণ করে সেন রাজা লক্ষণ সেনকে পরাজিত করেন? এই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কত সালে বাংলা আক্রমণ করে সেন রাজা লক্ষণ সেনকে পরাজিত করেন? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1203 থেকে 1204। তবে কোনো কোনো বইয়ে 1202-3ও দেওয়া থাকে, তবে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে 1203 থেকে 1204। ঠিক আছে, 1203 থেকে 1204। এই কুতুবুদ্দিন আইবকেরই সেনাপতি ছিলেন কে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, এর 1202 থেকে 1203 সালে বাংলার রাজধানী নবদ্বীপ আক্রমণ করে এবং যার ফলে লক্ষণ সেন পূর্ববঙ্গে পালিয়ে যান এবং বাংলায় তুর্কি শাসনের সূত্রপাত ঘটে। ঠিক আছে, এরপর আসছে 4 নম্বর। 4 নম্বর বলছে যে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ বা রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ যেটাকে বলা হয় যে রাজ্যসভা, রাষ্ট্রপতি কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে কি অপশন বি 12 জন। অপশন বি 12 জন। কারণ কি আমরা জানি সংবিধানের 80 নম্বর অনুচ্ছেদ, এটা মনে রাখবে, সংবিধানের 80 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি 12 জন সদস্যকে নমিনেট করতে পারেন। তাহলে কিছু কিছু ফিল্ড আছে যেরকম আছে কি, যেরকম আছে রাষ্ট্রপতি সাহিত্য, বিজ্ঞান, শিল্প, সমাজসেবা ক্ষেত্রে বিভিন্ন জ্ঞান বা অভিজ্ঞতা সম্পন্ন বা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্যক্তিদেরকে মনোনীত করেন। তো বর্তমানে রাজ্যসভার সদস্য সংখ্যা কত যদি বলো তাহলে হয়ে যাবে 245। ঠিক আছে, এরপর আসছি 5 নম্বর। 5 নম্বর বলছে কি দিল্লির কোন সুলতান সিজদা সিজদা অর্থাৎ নমনীয় হয় এবং পাইবস, ঠিক আছে, এই প্রথা প্রবর্তন করেছিলেন? তাহলে দিল্লির কোন সুলতান সিজদা ও পাইবস প্রথা প্রচলন করেছিলেন? ঠিক আছে, তাহলে সিজদা যেটাকে বলা হয় সাষ্টাঙ্গে প্রণাম, যেটাকে বলি আমরা সিজদা, সেটা হচ্ছে সাষ্টাঙ্গে প্রণাম। আর পাইবস যেটা হচ্ছে সুলতানের পদচুম্বন। ঠিক আছে, তাহলে এই দুটি প্রথা কোন সুলতান চালু করেছিলেন? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হবে কি গিয়াসুদ্দিন বলবন। ঠিক আছে, গিয়াসুদ্দিন বলবন। আচ্ছা, 6 নম্বর বলছে কি বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি? 6 নম্বরে বলছে বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি? বায়ুমণ্ডলীয় চাপ, সান্দ্রতা, পৃষ্ঠটান, মহাকর্ষ বল। চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা কি হবে? তাহলে সেটা হয়ে যাচ্ছে কি পৃষ্ঠটানকে ইংলিশে বলা হয় কি? পৃষ্ঠটানকে ইংলিশে বলা হয় সারফেস টেনশন। ঠিক আছে, সারফেস টেনশন, পৃষ্ঠটানকেই বলা হয় ইংলিশে সারফেস টেনশন। তাহলে তরলের যে পৃষ্ঠটান বা সারফেস টেনশনের কারণে পদার্থ তার গোলক বা গোল যে গোলকীয় রূপ সেটা ধারণ করে। ঠিক আছে, এরপরে 7 নম্বর বলছে কি পুলিৎজার পুরস্কার বা পুলিৎজার প্রাইজ কোন ক্ষেত্র বিশেষ অবদানের জন্য দেওয়া হয়? পুলিৎজার প্রাইজ
বা পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্র বিশেষ অবদানের জন্য দেওয়া হয়? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে কি সাংবাদিকতা ও সাহিত্য। সাংবাদিকতা ও সাহিত্য, সাংবাদিকতা ও সাহিত্য। এটা 1917 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি, মনে রাখবে 1917 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি সাংবাদিকতা, সাহিত্য ও সঙ্গীতের ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের জন্য এই পুরস্কার প্রদান করে আসছে। তাহলে কত সাল থেকে? 1917 সাল থেকে। মানে কোন ইউনিভার্সিটি? কলম্বিয়া ইউনিভার্সিটি, মনে রাখবে কলম্বিয়া ইউনিভার্সিটি। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি সাংবাদিকতা, সাহিত্য ও সঙ্গীতের ক্ষেত্রে এই পুলিৎজার পুরস্কার প্রদান করে থাকে। 8 নম্বর প্রশ্ন বলছে যে বিজয়নগর সাম্রাজ্য পরিদর্শনে আসা পর্যটক নিকোলাই কন্টি, বা কোনো কোনো বইয়ে নিকোলাই কন্টি দেওয়া থাকে, কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? বিজয়নগর সাম্রাজ্য পরিদর্শনে আসা পর্যটক নিকোলাই কন্টি কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? ঠিক আছে, তাহলে চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রথম দেবরায়। ঠিক আছে, প্রথম দেবরায়। আচ্ছা, যদি বলে যে নিকোলাই কন্টি কোন দেশের পর্যটক ছিলেন, তাহলে সেটা হয়ে যাবে কি ইতালীয়। কোন কোন সময় পরীক্ষা এটা দিয়ে দেয় কোন দেশের পর্যটক ছিলেন, তাহলে সেটা হয়ে যাবে কি ইতালীয় পর্যটক। ঠিক আছে, নিকোলাই কন্টি 1420 সালে প্রথম দেবরায়ের রাজত্বকালে বিজয়নগর ভ্রমণে আসেন। ঠিক আছে, তাহলে 1420, তাহলে এটা মনে রাখবে ইতালীয় পর্যটক ছিলেন। এরপরে 9 নম্বরে বলছে কি 1916 সালের ঐতিহাসিক লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? তাহলে এক্ষেত্রে দুটি প্রশ্ন আছে যে লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়, তো সেটা হয়ে যাচ্ছে 1916। এবার বলছে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়, তাহলে সেটা কি হয়ে যাবে? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি কংগ্রেস ও মুসলিম লীগ। ঠিক আছে, ঠিক আছে। এবার যদি বলে 1916 সালের যে এই কংগ্রেস সেশন হয়েছিল সেটি কার সভাপতিত্ব হয়েছিল, তাহলে সেটা মনে রাখবে অম্বিকাচরণ মজুমদার। ঠিক আছে, অম্বিকাচরণ মজুমদার। এরপর আসছি 10 নম্বর বলছে যে ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বা সুগার বাউল অফ ইন্ডিয়া বলা হয়? ঠিক আছে, ভারতের কোন রাজ্যকে চিনির বাটি? আচ্ছা, যদি পৃথিবীর বলা হয় তাহলে পৃথিবীর যদি বলা হয় সুগার বাটি বলা হয় তাহলে সেটা আসবে কিউবা। পৃথিবীর যদি বলে তাহলে সেটা আসবে কিউবা। কিন্তু ভারতের বলছে, তো ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়, সুগার বাউল অফ ইন্ডিয়া বলা হয়? তাহলে চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ইউপি বা উত্তরপ্রদেশ। ঠিক আছে, তাহলে ভারতে আখ বা ও চিনি উৎপাদনে শীর্ষ থাকার কারণে উত্তরপ্রদেশকে সুগার বাউল অফ ইন্ডিয়া বলা হয়। 11 নম্বর বলছে গৌতম বুদ্ধের সমসাময়িক বা কন্টেম্পোরারি যেটা আমরা বলি বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? তাহলে গৌতম বুদ্ধের সমসাময়িক বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? চারটে অপশন দেওয়া আছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি, অনেকেই হয়তো চরক করে আসে কিন্তু চরক না, এটা হবে জীবক। এটা সঠিক উত্তর হবে জীবক। ঠিক আছে, জীবক ছিলেন মগধরাজ বিম্বিসারের রাজবৈদ্য, যেটাকে আমরা জানি কি রয়্যাল ফিজিশিয়ান। তিনি গৌতম বুদ্ধ ও বিম্বিসারের চিকিৎসা করেছিলেন। চরক ছিলেন কনিষ্কের সমসাময়িক। ঠিক আছে, এটা মনে রাখবে, চরক ছিলেন কার সময়? কনিষ্কের সমসাময়িক। ঠিক আছে, তাহলে চরক ছিলেন কনিষ্কের সমসাময়িক এবং সুশ্রুত ছিলেন প্রাচীন ভারতের বিখ্যাত শল্য চিকিৎসক। তাহলে যুবক হয়ে যাচ্ছে এখনকার সঠিক উত্তর। 12 নম্বর বলছে যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় ত্রিস্তরীয় কাঠামোর সুপারিশ কোন কমিটি করেছিল? পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় ত্রিস্তরীয় অর্থাৎ 3টি স্তর যেটা আছে, পঞ্চায়েত, জেলা পরিষদ আর পঞ্চায়েত সমিতি, তাহলে এই যে ত্রিস্তরীয় কাঠামো, এই সুপারিশ কোন কমিটি করেছিল? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? বলবন্ত রায় মেহতা কমিটি। ঠিক আছে, বলবন্ত রায় মেহতা কমিটি। এবার যদি বলে বলবন্ত রায়, তাহলে এটা মনে রাখবেন 1957। ঠিক আছে, 1957 সালে বলবন্ত রায় মেহতা কমিটি ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থার, যেটাকে বলা হয় কি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ। অন্যদিকে অশোক মেহতা কমিটি দ্বিস্তরীয়, এটা মনে রাখবে, অশোক মেহতা কমিটি দ্বিস্তরীয় কথা বলেছিল। তাহলে সঠিক উত্তর হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি 1957। এরপর আসছি 13 নম্বর বলছে কি ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় স্থাপিত হয়েছিল? ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় স্থাপিত হয়েছিল? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে কি অপশন সি তারাপুর। যেটা অবস্থিত কোথায়? মহারাষ্ট্রতে। ঠিক আছে, অবস্থিত কোথায়? মহারাষ্ট্রতে। 1969 সালে, কত সালে? 1969। ঠিক আছে, 1969 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় মহারাষ্ট্রের তারাপুরে প্রথম বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চালু হয়। কার সহায়তায় যদি বলে তাহলে সেটা হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। বুঝাতে পারলাম?
এরপরে আসছি 14 নম্বর বলছে ইনসুলিন হরমোন শরীরের কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়, অর্থাৎ যে ইনসুলিন যে হরমোন আছে এই ইনসুলিন হরমোনটি শরীরের কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়। 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অগ্নাশয় বা প্যানক্রিয়াস। ঠিক আছে, অগ্নাশয় বা প্যানক্রিয়াস। তাহলে এই যে ইনসুলিন যেটা আছে এটা শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, এটা মনে রাখবে, শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। বুঝতে পারলাম? এরপরে আসছে, আচ্ছা ইনসুলিনের অভাবে আমরা জানি যে কি ডায়াবেটিস রোগ হয়, ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয়। এরপরে 15 নম্বর বলছে কি ভারতের কোন রাজ্য বনভূমির শতাংশ সবচেয়ে বেশি? এটা পরীক্ষায় বারবার আসা প্রশ্ন এবং অনেকে এটা ভুল করে থাকে যে ভারতের কোন রাজ্যে বনভূমির শতাংশ বা পার্সেন্টেজ ওয়াইজ যেটা আছে সবচেয়ে বেশি। তোমরা নিজেরা বলবে, এটা যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে কি সঠিক উত্তর হয়ে যাচ্ছে মিজোরাম। ঠিক আছে, অনেকে ভাবে মিজোরাম কি, কিন্তু কারণ এখানে প্রশ্ন বলা আছে কি পার্সেন্টেজ ওয়াইজ বলেছে। ঠিক আছে, পার্সেন্টেজ ওয়াইজ, তাহলে পার্সেন্টেজ ওয়াইজ হলে কি হবে মিজোরাম। 2024-25 সালের রিপোর্ট অনুযায়ী আয়তনের বিচারে যদি বলে, মনে রাখবে লার্জেস্ট যদি এরিয়া হিসাবে বলে তাহলে সেটা হবে মধ্যপ্রদেশ। ঠিক আছে, লার্জেস্ট এরিয়া বললে সেটা হবে মধ্যপ্রদেশ, কিন্তু শতাংশের বিচারে বললে সেটা হয়ে যাবে মিজোরাম প্রায় 84%। ঠিক আছে, মনে রাখবে প্রায় 84%-এরও বেশি যেটা আছে সেটা কোথায় আছে? মিজোরামে। আর যদি এরিয়া ওয়াইজ বলে লার্জেস্ট সেটা হবে মধ্যপ্রদেশ। বুঝতে পারলাম? এরপরে আসছি 16 নম্বর বলছে কোষের আত্মঘাতী থলি। কোষের আত্মঘাতী থলি যেটাকে আমরা বলা হয় সুসাইডাল ব্যাগ বলা হয়, কাকে বলা হয়? তাহলে কোষের আত্মঘাতী থলি বা সুসাইডাল ব্যাগ কাকে বলা হয়? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি লাইসোজোম। সেটা হচ্ছে লাইসোজোম। ঠিক আছে, লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি। এরপরে 17 নম্বর বলছে যে ভারতীয় সংবিধানে 360 বা 360 নম্বর অনুচ্ছেদের অধীনে আর্থিক জরুরি অবস্থা ভারতে কতবার জারি করা হয়েছে? আর্থিক জরুরি যেটাকে আমরা বলি ফিনান্সিয়াল এমার্জেন্সি, তাহলে এই যে 360 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা বা ফিনান্সিয়াল এমার্জেন্সি, এই ফিনান্সিয়াল এমার্জেন্সি ভারতে কতবার জারি করা হয়েছে? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, একবারও নয়। ঠিক আছে, একবারও নয়। তাহলে ভারতে আজ পর্যন্ত কোনোবারে আর্থিক জরুরি অবস্থার সম্মুখীন হয়নি। 1991 সালে আর্থিক সংকটের সময়, 1991 সালে যে আর্থিক সংকট ছিল, এই 1991 সালে আর্থিক সংকটের সময়েও এটি জারি করার প্রয়োজন পড়েনি। ঠিক আছে, এরপরে আসছে 18 নম্বর বলছে কি যে শিখ গুরু অর্জুন দেবকে কোন মুঘল সম্রাট মৃত্যুদণ্ড দিয়েছিলেন? শিখ গুরু অর্জুন দেবকে কোন মুঘল সম্রাট মৃত্যুদণ্ড দিয়েছিলেন? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি জাহাঙ্গীর। সেটা হচ্ছে জাহাঙ্গীর। আচ্ছা 1606 সালে, এটা মনে রাখবে 1606, 1606 সালে পঞ্চম গুরু অর্জুন দেবকে, ঠিক আছে, পঞ্চম গুরু, শিখদের পঞ্চম গুরু অর্জুন দেবকে বিদ্রোহী রাজপুত্র খসরু, সেটা হচ্ছে কি এই যে জাহাঙ্গীরের পুত্র, সেটা হচ্ছে কি খসরুকে সাহায্য করার অপরাধে জাহাঙ্গীর মৃত্যুদণ্ড দেন। অন্যদিকে নবম গুরু তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন কে? ঔরঙ্গজেব। মনে রাখবে তেগ বাহাদুর এটা। আর ওটা হচ্ছে কি, এটা হচ্ছে এই অর্জুন দেব। ঠিক আছে, এরপর আসছি 19 নম্বর বলছে যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা হচ্ছে কি এশিয়া উন্নয়ন ব্যাংক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঠিক আছে, আচ্ছা যারা এখনো এই যে জিকে পার্ট যেটা আছে এই চ্যানেলটারই প্লে লিস্টে আপলোড করা আছে কতগুলি ভিডিও, তোমরা সেখান থেকে দেখে নিলে এই যে সদর দপ্তর বা বিভিন্ন যে প্রশ্ন সেগুলো তোমরা ইজিলি করতে পারবে। তো ভিডিওটি অবশ্যই দেখে নেবে, এই প্লে লিস্টে দেওয়া আছে জিকে সেকশনে। ঠিক আছে, তাহলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি এর সদর দপ্তর কোথায়? তাহলে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি ম্যানিলা ফিলিপাইন। ঠিক আছে, ম্যানিলা ফিলিপাইন। তাহলে কত সালে প্রতিষ্ঠা যদি বলে এই যে এশিয়ান ডেভেলপমেন্ট, তাহলে 1966, মনে রাখবেন 1966। 1966 সালে প্রতিষ্ঠিত এই এশিয়ান উন্নয়ন ব্যাংক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় ফিলিপাইনের ম্যানিলা শহরে অবস্থিত। ঠিক আছে, এরপরে 20 নম্বর বলছে কি জজিলা এই যে আছে জজিলা গিরিপথ অর্থাৎ পাস, এই জজিলা পাস বা গিরিপথ ভারতের কোন দুটি স্থানকে যুক্ত করেছে? জজিলা পাস বা জজিলা গিরিপথ ভারতের কোন দুটি স্থানকে যুক্ত করেছে? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি শ্রীনগর ও লে। ঠিক আছে, এরপরে আসছি 21 নম্বরে বলছে আত্মীয় সভা কে এবং কত সালে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা কে ও কত সালে প্রতিষ্ঠা করেন? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে কে রাজারামোহন রায়, 1815। ঠিক আছে, 1815। আচ্ছা একেশ্বরবাদ, এখানে মনে রাখবে কিসের জন্য যদি বলে তাহলে হয়ে যাবে একেশ্বরবাদ প্রচারের জন্য।
একেশ্বরবাদ প্রচারের জন্য 1815 খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে 1828 সালে এটি ব্রহ্ম সমাজে পরিণত হয়। পরবর্তীকালে এই আত্মীয় সভাটাই 1828 সালে কোন সমাজে পরিণত হয়? ব্রাহ্ম সমাজে পরিণত হয়। ঠিক আছে, এরপরে আসছি 22 নম্বর বলছে যে সংবিধানের কোন তফসিল বা শিডিউল যেটাকে বলছে দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল বর্ণিত আছে? সংবিধানের কোন তফসিলে দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল বর্ণিত আছে? 4টা অপশন দেওয়া আছে। 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে কি 10ম তফসিল বা 10th শিডিউল। ঠিক আছে, 10th শিডিউল। তাহলে 1985 ইয়ারটা মনে রাখবে, 1985 সালে, ঠিক আছে, 1985 সালে 52 অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী, 52তম সংশোধনীর মাধ্যমে 10ম তফসিল সংযুক্ত করা হয় এবং সেখানে এই দলত্যাগ বিরোধী আইন বা এটি বর্ণিত আছে। তাহলে 1985 সালে 52তম সংশোধনের মাধ্যমে এই দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন লটিকে 10ম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে, এরপরে আসছি 23 নম্বর কি বলছে যে ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? ঠিক আছে, ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? ঠিক আছে, 4টা অপশন দেওয়া আছে। 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে কি করমণ্ডল উপকূল। তাহলে তামিলনাড়ু করমণ্ডল উপকূলে একবার হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং শীতকালে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর প্রভাবে বছরে দুবার হয়। ঠিক আছে, তাহলে কোথায় এটা? তামিলনাড়ু। কোথায়? তামিলনাড়ু। ঠিক আছে, একটা হচ্ছে কি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, ঠিক আছে, আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে শীতকালে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হয়। ঠিক আছে, এরপরে আছে 24 নম্বর প্রশ্ন বলছে ভারতের সুপ্রিম কোর্ট কোন মামলার রায় ঘোষণা করেছিল যে প্রস্তাবনা বা প্রিয়াম্বল সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ? ঠিক আছে, বলছে ভারতের সুপ্রিম কোর্ট কোন মামলার রায় ঘোষণা করেছিল যে প্রিয়াম্বল বা যেটা প্রস্তাবনা বলে এটি হচ্ছে সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ? 4টা অপশন দেওয়া আছে। 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে কি কেশবানন্দ ভারতী মামলা। ভারতী মামলা 1973 সালে এটা ঘোষণা করেছিল। ঠিক আছে, তাহলে এর আগে একটু বলে রাখি 1973 সালে ঐতিহাসিক কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে ভারতীয় প্রস্তাবনা যেটা আছে সংবিধানের একটি পার্ট, তবে এটি সংশোধন করা সম্ভব, তবে এর মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচার পরিবর্তন করা যাবে না। কিন্তু এর আগে বেরুবাড়ি মামলায় বলা হয় যে সংবিধানের অংশ নয়। ঠিক আছে, বেরুবাড়ি ইউনিয়ন মামলায়। এরপর আসছি 25 নম্বর বলছে কি মহাকাশে একে অপরের কথা শুনতে পান না কেন? মহাকাশে একে অপরের কথা শুনতে পান না কেন? 4টা অপশন দেওয়া আছে। 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে কি মহাকাশের শব্দ পরিবহনের জন্য কোনো মাধ্যম নেই, অপশন সি। ঠিক আছে, কারণ কি শব্দ হলো একটি যান্ত্রিক তরঙ্গ যেটাকে আমরা বলি মেকানিক্যাল ওয়েভ, যা চলাচলের জন্য কঠিন তরল বা গ্যাসীয় মাধ্যমের প্রয়োজন হয় এবং মহাকাশ প্রায় শূন্য হওয়ায় সেখানে শব্দ ভ্রমণ করতে পারে না। এরপরে আসছি 26 নম্বর কি বলছে কোষের শক্তিঘর বা যেটাকে আমরা বলি কি পাওয়ার হাউস অফ দ্য সেল কাকে বলা হয়? কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ দ্য সেল কাকে বলা হয়? 4টা অপশন দেওয়া আছে। 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে কি মাইটোকন্ড্রিয়া। সেটা হয়ে যাবে কি মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয়। 27 নম্বর কি বলছে নিচের কোন পদাধিকারী কোন কক্ষের সদস্য না হয়েও সংসদের অধিবেশনে অংশগ্রহণ করতে পারেন? নিচের কোন পদাধিকারী কোন কক্ষের সদস্য না হয়েও সংসদের অধিবেশনে অংশগ্রহণ করতে পারেন? 4টা অপশন দেওয়া আছে। 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে কি ভারতের অ্যাটর্নি জেনারেল। বুঝতে পারলাম? তাহলে 88 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ভারতের অ্যাটর্নি জেনারেল সংসদের যে কোনো কক্ষের আলোচনায় অংশ নিতে পারেন এবং বক্তব্য রাখতে পারেন, কিন্তু তিনি ভোট দিতে পারেন না। এটা মনে রাখবে, কিন্তু তিনি ভোট দিতে পারেন না। ঠিক আছে, এরপরে আসছি 28 নম্বর কি বলছে নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? 4টা অপশন দেওয়া আছে। 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে কি অরাকল। এই যে লাইনাক্স যেটা আছে, লিনাক্স, MS DOS, উইন্ডোজ 11 এগুলো হলো অপারেটিং সিস্টেম, কিন্তু ওরাকল হলো একটা বিখ্যাত ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। ঠিক আছে, এটা হচ্ছে কি ডেটাবেস DBMS। ঠিক আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। ঠিক আছে, তাহলে এই যে ওরাকল যেটা আছে একটা কোম্পানি ডেটাবেস ঠিক আছে ম্যানেজমেন্ট করে, তাহলে এটা কোনো অপারেটিং সিস্টেম নয়। 19
29 নম্বর বলছে নিচের কোনটি শুষ্ক বরফ বা ড্রাই আইস নামে পরিচিত? নিচের কোনটি শুষ্ক বরফ বা ড্রাই আইস নামে পরিচিত? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি সলিড কার্বন ডাই অক্সাইড বা কঠিন কার্বন ডাই অক্সাইড। সলিড কার্বন ডাই অক্সাইড যেটাকে বলা হয় বা কঠিন কার্বন ডাই অক্সাইডকে বলা হয় শুষ্ক বরফ বা ড্রাই আইস বলা হয়। ঠিক আছে। 30 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা দূরীকরণ বা অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি বর্ণিত হয়েছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা দূরীকরণ বা অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি বর্ণিত হয়েছে? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে অপশন ডি 17 নম্বর অনুচ্ছেদ। 17 নম্বর অনুচ্ছেদ। ঠিক আছে, এরপরে আসছি। আচ্ছা, 31 নম্বর প্রশ্ন। এই 31 নম্বর প্রশ্নতে বলা আছে কি যে দাঁতের এনামেল ক্ষয় রোধ করতে টুথপেস্টে সাধারণত কোন উপাদানটি থাকে? মনে রাখবে, দাঁতের এনামেল ক্ষয় রোধ করতে টুথপেস্টে সাধারণত কোন উপাদানটি থাকে? 4টা অপশন দেওয়া আছে, ক্লোরাইড, ফ্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। এটা থাকলো তোমাদের কি হোমওয়ার্ক থাকলো এটা। ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং কমেন্টে এভাবে জানাবে যে 31 অপশন দিয়ে পুরো বলতে পারো বা অ্যান্সার করতে পারো। ঠিক আছে, তো অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। আর হ্যাঁ, যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওর জন্য। শেষ করছি, জয় হিন্দ।